বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। এটা বাংলাদেশ থেকেও কিন্তু একটা মেসেজ আছে, তারাও চান আর কি। কোন মাসের মধ্যে কোন সময়ের মধ্যে ফিরতে পারে সেটা নয়, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের বর্তমান। দেখুন, তারেক রহমান তো স্পষ্ট বলেছিলেন না যে আমি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাসী নয়, এবং ইউনূস গোটা ব্যাপারটাকে নষ্ট করে দিয়ে গেছে। আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, দেশে নানান প্রেক্ষাপট তৈরি হচ্ছে। ওভারঅল আপনার পরিস্থিতি কেমন মনে হলো? বরফ কি গলতে শুরু করেছে? আমরা বলে দেখেছি যে ডক্টর ইউনূসেরই এখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল ভারত বাংলাদেশ সম্পর্কটা বিচ্ছিন্ন রাখার পেছনে। এখন কি পরিস্থিতি? যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বার্তা দিয়েছেন, যে বার্তাতে তিনি বলেছেন যে বাংলাদেশে প্রগতিশীল, গণতান্ত্রিক এবং একটি ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ ভারত চায়। তার উত্তরে আপনি কালকে ট্রান্সক্রিপ্টে পাবেন, হয়তো ট্রান্সক্রিপ্টে দেখতে পাবেন আরো পরিষ্কার। তখন সেটাতে আমি তখন প্রশ্ন করেছিলাম, এই ইনক্লুসিভ আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এরপরে ভারত কিভাবে ইনক্লুসিভ বাংলাদেশ চাইছে, সেই ইনক্লুসিভনেস এর ব্যাখ্যা কি আমি জানতে চাইছিলাম। ক্যান ইউ ক্ল্যারিফাই হোয়াট ইজ দ্য ইনক্লুসিভনেস? এবং এর সঙ্গে জুড়ে দিয়েছিলাম, যেহেতু সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, ফলে ভিসা জাতীয় এই সমস্যাগুলো বা সার্ভিস যেগুলো বন্ধ আছে সেগুলোর ক্ষেত্রে কোনো চালু হবে কি হবে না। তখন তার উত্তরে যেটা বলেন জয়সওয়াল, প্রথমত তিনি বলেন যে ইয়েস, ভারত চায়, এবং আমাকে তখন বলেন যে আপনি যেটা বলেছেন ইনক্লুসিভ, ইউ আর রাইট। এবং সেটা তিনি বলেন যে ইউ আর রাইট, মানে আমি সঠিক কথা বলছি যে ইনক্লুসিভনেস এর বিষয়টা। ফলে সেটাতে ভারত এখনো অটল। এর সোজা কথায় অর্থ হচ্ছে, যেমন করি হোক ভারত চায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। সেটা কেউ চাক বা না চাক, এটা ভারত চায়। ভারত এটা কিন্তু পুনরুচ্চারণ করছে। তারা মনে করে একটা সরকার তৈরি হয়েছে, সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধি হিসাবে স্পিকার ওম বিড়লা গিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর একটি চিঠি হাতে তুলে দিয়েছেন, চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। সেটা পরে তারা জানাবেন কবে কখন আসতে পারেন ইত্যাদি, সে বিষয়টা কোনো স্পেকুলেশন আমি যাচ্ছি না। তবে এটা তাদের জন্য একটা সুখবর, তাদের জন্য সুখবর। বাংলাদেশে যারা আসতে চান বাংলাদেশ থেকে ভারতে, তাদের জন্য সুখবর। তারা বলছেন যে, এবং তার উত্তরে জগদীশ জয়সওয়াল যেটা বলেছেন সেটা বলেছেন যে ভারত এখন চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আবার পুনরায় স্বাভাবিক হতে, এবং সেই স্বাভাবিক সম্পর্ক নিয়ে যখন আলোচনা হবে, সেই আলোচনায় এই জাতীয় বিষয়গুলো সব সেখানে আলোচিত হবে, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত চায় উন্নত করতে। তবে আমার মনে হচ্ছে, আপনি যদি বলেন যে আমি নিশ্চিতভাবে বলবো এটা একটা ইতিবাচক দিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ভবিষ্যতে আমার মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্ক যদি আর অন্য কোনো বিপদ, মানে কোনো ঘটনা না ঘটে, তাহলে এই সম্পর্ক স্বাভাবিকভাবেই নষ্ট। শুধু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক করেনি, বাংলাদেশের ক্ষেত্রেও অনেক নষ্ট করে দিয়েছেন। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে আর কি, সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, তারা দেখে নেবেন। তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি যেটা বলি, ইয়েস, ইতিবাচক একটা গন্ধ পাওয়া গেছে আজকে, এবং এটা ভালো দুই দেশের সব মানুষের জন্য। আর যদি বলেন যে তাহলে আমার কাছে মনে হয় কবে কিভাবে হবে সেটা পরের কথা, কিন্তু আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম করুক, এটা ভারত চায়। পূর্ণিয়া, আমরা জানতে চাই দাদা যে আমরা এমন একটা আওয়াজ শুনছি যেটা মানে আগে তো বাংলাদেশে আওয়ামী লীগের কিছু জানতে হলে ভারতের দিকে তাকিয়ে থাকতো, তো এখন বাংলাদেশের ভিতরে কিছু ঘটনা ঘটছে। বাংলাদেশের 10টা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে, এগুলোর কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, কিছু আটক হয়েছে, কিছু ক্ষেত্রে ওভারলুক হয়েছে, আমরা যেটা বুঝতে পারছি। কিন্তু মেইনলি আওয়ামী লীগ একটা টাইম ফ্রেমের মধ্যে ফিরতে চায়, এমন কোনো ব্যাপার আছে কিনা, এবং সেটা কি ভারত কোনো মধ্যস্থতা করছে কিনা? না, দেখুন, ভারতের এই কথা থেকে স্পষ্ট যে ভারত চায় ইনক্লুসিভ বাংলাদেশ। ইনক্লুসিভ বাংলাদেশের অর্থ হচ্ছে আওয়ামী লীগ সহ বাংলাদেশ। আপনি যেটা বললেন বহু ক্ষেত্রে আওয়ামী লীগের দপ্তর খুলেছে, এটা ঘটনা, এটা আমরাও শুনছি আর কি, যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়েছে, এবং বিএনপি নেতাদের সহযোগিতায় সেগুলো খুলছে, তাও এটা শুনছি। এখন
স্বাভাবিক রাজনীতি। এবং এটাও তো ঘটনা, এটাও শুনলাম যে বরিশালের এক এমপি মহিলা সাংসদ সহ আরো কয়েকজনকে জামিনও দেওয়া হয়েছে। এটা একটা ঘটনা, এটা আমি পড়েছি কাগজে। এবং ঠাকুরগাঁয়ে হয়েছে, এর বাইরেও আওয়ামী লীগ করার অভিযোগে গ্রেফতার কয়েকজন জামিন পেয়েছেন, আমরা খবর পেয়েছি। জামিন মানে পাওয়া, এবং তারা নিশ্চয়ই আমার ধারণা ভোটে বিএনপি কে সহযোগিতা করেছেন, সেই কারণে সেখানকার স্থানীয় মানুষ হয়তো চাইছেন যে তাদের অন্তত স্বাভাবিক জীবনে ফিরতে দেওয়া হোক, রাজনীতি পরের কথা। কিন্তু টাইম ফ্রেমটা আমি বলতে পারবো না। এখন বাংলাদেশে যেটা হয়েছে না, বাংলাদেশের একটা বলা যায় মানে গভর্নেন্সের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে একটা ফ্র্যাকচার্ড, আপনার মনে হবে তো যে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তিনি সরকার দেশ চালাচ্ছেন, এটা ঘটনা, বেশিরভাগকে তিনি চালান, কিন্তু আরো কোনো একটা অংশ আছে যেটা জানি না নন স্টেট অ্যাক্টর কিনা, তারা আবার অন্যরকম ভাবে ভাবে না। এখন মানুষের একটা জটিলতার মধ্যে দিয়ে আছে, এটা খুবই, এটা তারেক রহমানের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা বলছি যে এটা পরিষ্কার আমরা বার্তা দিয়েছি যে ভারত তারেক রহমানের পাশে আছে, তারেক রহমানের পাশে আছে। এবং ভারত যেটা চায় একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, সেটা সুস্থ পরিবেশের ক্ষেত্রে অবশ্যই আলাদা কোনো, এই মুহূর্তে তো সকলেই একসময় বলতেন যে আওয়ামী লীগের প্রতি ভারত একমাত্র সহযোগিতার হাত বাড়াতো, এখন তো বিএনপির প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছে, প্রকাশ্যে বলছেন মুখপাত্র, অফিসিয়ালি বলছেন। ফলে সেক্ষেত্রে কোনো দল তারা কেউ বাইরে থাকবেন, এটা না থাকাটাই ভালো মানছে, তাদের কিন্তু সমাজে শান্তি স্থিরতা ফিরবে। এটা না হলে কিন্তু আমার নিজের ধারণা, আমার অ্যানালিসিস বলে যে তারেক রহমানের নিজেরই সমস্যা হতে পারে। ফলে তার পক্ষে ভালো হবে যদি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরতে দেওয়া হয়। দাদা, আমি সর্বশেষ একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। এটা হলো, আমরা ডক্টর ইউনূস সরকার যাওয়ার পর দেখছি যে তিনি যে বাণিজ্য চুক্তি করে গেছেন, এটা নিয়ে আমরা একটু চিন্তিত, এবং আমাদের দেশে এটা নিয়ে ব্যাপক আলাপ হচ্ছে। ট্রাম্পের চিঠি আসার পর, তারেক রহমানকে ট্রাম্প যে চিঠি লিখেছেন, আপনারাও তো ভারতের সঙ্গে চুক্তি করেছেন, এই দুই চুক্তির মধ্যে কি কোথাও আকাশ পাতাল পার্থক্য? মানে আমাদের কাছে কেন আমরা মনে করছি যে আমাদের দিকটা, মানে ভারত বাংলাদেশ আমেরিকা একটা সার্কেলে তো ঘুরে, এটা তো আলাদা ভাবার সুযোগটা কম। আর ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাণিজ্যটা আমেরিকার পরপরই অবস্থান। ফলে এই চুক্তিগুলো দুই দেশের মধ্যে কি কোনো পার্থক্য তৈরি করবে, এরকম কোনো বিষয় আছে কিনা মনে করেন? আমরা যেটা না, ডক্টর ইউনূস বেশি দেখতে পাচ্ছি। না, এটা পার্থক্য দুটো দেশের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু এটা ঘটনা ভারত এবং বাংলাদেশ দুজনের ওপরই ট্রাম্প সরকার এটা শর্ত চাপিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে শর্ত চাপানো হচ্ছে, কেউ কেউ মনে করেন যে শর্ত ছাড়া চুক্তি হয় না, কিন্তু আমি বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি যে এই চুক্তির ফলে বাংলাদেশের কি কি ক্ষতি হবে। এই চুক্তিটা ইউনূস করে দিয়ে চলে গেছেন, এখন তো কোনো উপায় নেই, এখন তাদের সমানকে সেটা মেনে নিয়ে এগোতে হবে, চলতে হবে। কিন্তু আপনি যদি দেখেন আজকে ভারতেও এই চুক্তি নিয়ে কিন্তু বিরোধিতা আছে। আজকে দিল্লিতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে ইন্টারন্যাশনাল যে সামিট হচ্ছে, সেই সামিটের মধ্যে জাতীয় কংগ্রেস দলের সমর্থকরা ঢুকে এই চুক্তির বিরোধিতা করেছে। খুবই এম্বারাসিং একটা অবস্থা আর কি ভারত সরকারের পক্ষে। ফলে ভারতেও একটা এই নিয়ে রাহুল গান্ধী বিশেষ করে পার্লামেন্টে তিনি চুক্তির তীব্র সমালোচনা করেছেন। এবং এটা ভারতেও যেরকম একটা মানে বিরোধিতা রয়েছে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও বিরোধিতাটা আমি দেখেছি, প্রকাশ্যে কেউ বলেনি, কিন্তু বাংলাদেশের একটা প্রথিতযশা গণমাধ্যম তারা কিন্তু লিখেছেন যে এই চুক্তির ফলে বাংলাদেশে কি ক্ষতি হবে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা করেছেন ট্রাম্প, সেটা হচ্ছে যে তাদের বিমান কিনতে হবে, এবং তিনি চিঠিতে লিখেছেন এইরকম কনগ্রাচুলেটরি মেসেজ আমি তো কোথাও দেখিনি। তিনি কনগ্রাচুলেশন জানিয়ে মেসেজ দিয়ে বলছেন ভাই তাড়াতাড়ি ডিফেন্সের চুক্তিগুলো ইমপ্লিমেন্ট করো। মানে এই কারণে কি রেজিম চেঞ্জ হলো? আমি তো জানি না, আমার কাছে ট্রাম্পের চিঠি থেকে সন্দেহ হচ্ছে। ট্রাম্পের চিঠি প্রমাণ করছে যে রেজিম চেঞ্জটা হওয়া জরুরি ছিল, না হলে ওইটা কিন্তু, যেটা শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিল, আমি একটা গোড়ার চামড়ার লোকের কথা যদি শুনতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না। কারণ আওয়ামী লীগ একটা লেফট অফ দ্য সেন্টার গভর্নমেন্ট, বিএনপি লেফট অফ দ্য সেন্টার গভর্নমেন্ট নয়। বিএনপি অনেকটা সেন্ট্রিস্ট, কিন্তু কখনো কখনো ডান দিকে ঝুঁকে পড়ে। জামায়াত যেমন টোটালি ডান।
বিএনপি জামায়াতের মধ্যে কিন্তু ঝগড়া যাই হোক, খুব একটা আদর্শগত বিরাট পার্থক্য আছে আমার সেটা মনে হয় না। এখন সেই ক্ষেত্রে আমাদের, আপনি ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে শর্ত একটা, আজকেও ভারতে যিনি আমেরিকান রাষ্ট্রদূত সার্জেই গোর, তিনি প্রকাশ্যে বলেছেন যে এই চুক্তি করা হয়েছে কারণ ভারত প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া থেকে তেল কিনবে না। আচ্ছা, ভারতের এইটা প্রশ্ন হয়েছিল আজকেও প্রেস ব্রিফিং এ, তখন সেখানে রণদীপ জয়সওয়ালের বক্তব্য হচ্ছে ভারত সবসময় এনার্জির ক্ষেত্রে মনে করে যেটা তাদের পক্ষে সস্তায় কেনা যাবে যেখান থেকে, সেখান থেকেই তারা কিনবে। ভেঙে নাও করেননি, হ্যাঁও করেননি, প্রতিবাদও করেননি। এখন এই বিষয়টা ভারতেও আলোচিত হচ্ছে খুব। আমি একবার একটা লেখার পরে একজন আপনাদের ওখানকার কাগজের এক সম্পাদক আমাকে লিখে পাঠালেন, কোন দেশে এরকম হয় শর্ত ছাড়া চুক্তি? কোনো দেশ হয় না ঠিকই বলে তিনি আমাকে ভারতের কাগজের কাটিং পাঠালেন, যে সেখানে তো বলা যাবে না। ঠিক, এটা ঠিক, আমি তো বিরোধী বলছি না যে ভুল, আমার বক্তব্য হচ্ছে আমেরিকা এই শর্তটা চাপাচ্ছে। সুতরাং আমেরিকার দাদাগিরি, এবং আমেরিকার দাদাগিরি ভারত যেটা সহ্য করতে পারে সেটা বাংলাদেশ করতে পারবে কি পারবে না আমার সন্দেহ আছে। যদি সহ্য করতে না পারে তাহলে কিন্তু আবার রেজিম চেঞ্জ হবে। নিশ্চয়ই বাংলাদেশ আমেরিকা ডিসাইড করবে বাংলাদেশের পলিটিক্যাল ভাগ্য, নইলে খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা হতেন না। পররাষ্ট্রমন্ত্রী উনি হয়েছেন, আমি জানি না ওনাকে আপনারা কিভাবে গ্রহণ করবেন, কারণ ডক্টর ইউনূস সময়ে তো ওনার, আমরা তো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, আমাদের জয়শঙ্কর তাকে অভিনন্দন জানিয়েছেন। দেখুন, বাংলাদেশ যেটা বলেছে যে আমরা পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ দেখে কাজ করব, সেটা অবশ্যই ভারতও তার পারস্পরিক স্বার্থ দেখে কাজ করবে।